আমি সোহেল রানা বিজ্ঞ আদালতে বলেছেন, মাননীয় আদালত আমি ভুল করেছি, আমাকে মাফ করেন। এমন কিছু ঘটনা ঘটে যেগুলো শুনলে মানুষ প্রথমে বিশ্বাস করতে চায় না, মাথা সেটা গ্রহণ করতে অস্বীকার করে। কিন্তু যখন প্রমাণ একের পর এক সামনে আসতে থাকে তখন আর অস্বীকার করার কোনো উপায় থাকে না। 7 বছরের রামিসার হত্যাকাণ্ডে যে তথ্য এবার বেরিয়ে এলো সেটা বাংলাদেশের ক্রাইম হিস্ট্রিতে একটা ভিন্ন মাত্রা যোগ করেছে। কারণ এবার তদন্তের আঙুল উঠেছে রামিসার নিজের জন্মদাত্রী মায়ের দিকে। আর ঠিক এই জায়গাতেই পুরো ঘটনার হিসাবটা সম্পূর্ণ বদলে গেল। প্রথম থেকেই এই মামলায় 1 নম্বর আসামি ছিলেন মোহাম্মদ সোহেল রানা। তিনি আদালতে নিজের দোষ স্বীকার করে ক্ষমা প্রার্থনাও করেছেন। রামিসার বাবার নামও উঠে এসেছিল তদন্তের এক পর্যায়ে, কিন্তু গোয়েন্দারা সেখানে সোহেল রানার মোবাইল ফোন ফরেন্সিক ল্যাবে পাঠালে তখনই পুরো চিত্রটা পাল্টে গেল। ফরেন্সিক রিপোর্টে উদ্ধার হলো ডিলিট করা হোয়াটসঅ্যাপ চ্যাট, উঠে এলো কল রেকর্ড, মোবাইল টাওয়ার লোকেশন ট্র্যাকিংয়ে দেখা গেল ঘটনার দিন এবং তার আগের রাতে রামিসার মায়ের সঙ্গে ঘাতকদের একাধিকবার যোগাযোগ হয়েছিল। এই ডিজিটাল ফুটপ্রিন্ট ধরেই সাইবার ক্রাইম ইউনিট একটি উপসংহারে পৌঁছেছে। রামিসার মা এই হত্যাকাণ্ডের ব্লুপ্রিন্ট আগে থেকে জানতেন। শুধু জানতেন না, তিনি এই ষড়যন্ত্রের সক্রিয় অংশীদার ছিলেন। কিন্তু এখানে প্রশ্নটা সবচেয়ে ভয়ঙ্কর জায়গায় গিয়ে দাঁড়ায়। গত কয়েকদিন ধরে টেলিভিশন পর্দায় রামিসার মাকে দেখা গেছে সন্তানের ছবি বুকে জড়িয়ে কান্না করছে। বাবার জ্ঞান হারানো দেশের কোটি মানুষ সেই দৃশ্য দেখে মর্মাহত হয়েছে, সহানুভূতি জানিয়েছে। কিন্তু তদন্তকারীরা এখন বলছে সম্পূর্ণ ভিন্ন কথা। তাদের মতে ওই কান্না, ওই জ্ঞান হারানো পুরোটাই ছিল একটি সুচিন্তিত নিখুঁত অভিনয়। একজন মা ক্যামেরার সামনে শোকের মুখোশ পরে পুরো দেশকে ধোঁকা দিচ্ছিলেন, আর পর্দার আড়ালে তিনি ছিলেন সেই হত্যা পরিকল্পনার অন্যতম স্থপতি। এটা শুধু একটা ক্রাইম কেস নয়, এটা মানুষের বিশ্বাস একদম শিকড়ের আঘাত। যে মায়ের কোলকে পৃথিবীর সবচেয়ে নিরাপদ জায়গা বলা হয়, সেই কোলে যখন সবচেয়ে বিপজ্জনক হয়ে ওঠে তখন সমাজ কোথায় গিয়ে দাঁড়ায়? এই প্রশ্নটা এড়িয়ে যাওয়ার কোনো উপায় নেই। আর এরই সামনে আসে আরও একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। রিমান্ডে থাকা আসামিদের জেরে থেকে এই 3টি দিকই ইঙ্গিত পাওয়া যাচ্ছে, তবে চূড়ান্ত মোটিভ এখনও নিশ্চিত নয়। আর এই জায়গায় এখন তদন্তের সবচেয়ে ক্রিটিক্যাল পয়েন্ট। এই মামলার প্রশাসনের ভূমিকা নিয়ে শুরু থেকে প্রশ্ন উঠেছে। রামিসার মায়ের বিরুদ্ধে প্রমাণ জমা হওয়ার পরও গ্রেপ্তার হচ্ছিল না। অভিযোগ উঠেছে প্রভাবশালী মহলের চাপে প্রশাসন টালবাহানা করছিল, আইনি জটিলতার অজুহাতে সময় ক্ষেপণ চলছিল। এটা কোনো নতুন ঘটনা নয়। বাংলাদেশের বিচার ব্যবস্থার প্রভাবশালী অপরাধীদের ক্ষেত্রে এই ধরনের বিলম্ব বারবার দেখা গেছে। কিন্তু এই কেস বিষয়টা আরও সতর্কতার, কারণ ভিকটিম একটি 7 বছরের শিশু এবং প্রধান সন্দেহভাজন তার মা। সাধারণ মানুষের ধৈর্য বাঁধ ভাঙতে শুরু করেছিল, সামাজিক মাধ্যমে ক্ষোভ ছড়িয়ে পড়েছিল, রাস্তায় প্রতিবাদ শুরু হচ্ছিল। ঠিক এমন সময়ে ঘটনা প্রবাহ একটা বড় মোড়ে আসে। প্রধানমন্ত্রী তারেক রহমান সরাসরি হস্তক্ষেপ করছেন এবং তিনি যা বলছেন সেটা প্রশাসনের জন্য একটা স্পষ্ট বার্তা। তার নির্দেশে আগামী 24 ঘন্টার মধ্যে রামিসার মা এবং এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত প্রতিটি মাস্টার মাইন্ডকে গ্রেফতার করে আইনের আওতায় আনা হবে। অপরাধী যত বড় ক্ষমতাশালী হোক না কেন, ছাড় পাবে না। রামিসার মায়ের জড়িত থাকার খবর প্রকাশের পর সাধারণ মানুষের প্রতিক্রিয়া ছিল তীব্র এবং তাৎক্ষণিক। ঢাকার বিভিন্ন প্রান্তরে মানববন্ধন হয়েছে, সামাজিক যোগাযোগ মাধ্যমে হ্যাশট্যাগ ক্যাম্পেইন চলছে। মানবাধিকার সংগঠনগুলো দ্রুত বিচারের দাবি জানিয়েছে। সাধারণ মানুষের একটাই দাবি, রামিসার খুনিদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে। কিন্তু এখানে একটা গভীর সামাজিক প্রশ্ন রয়েছে যেটা অনেকেই এড়িয়ে যাচ্ছেন। রামিসার ঘটনা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। বাংলাদেশের শিশু নির্যাতনের ঘটনা ক্রমশ বাড়ছে এবং অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে অপরাধী পরিবারের ভেতরেই কেউ। এটা একটা সামাজিক অবক্ষয়ের সংকেত, যা শুধু আইনি ব্যবস্থা দিয়ে সমাধান নয়। আপনার কি মনে হয় শুধু শাস্তি দিলে এই ধরনের ঘটনা বন্ধ হবে, নাকি এর পেছনে আরো গভীর সামাজিক সমস্যা আছে যেগুলো আমরা চোখে আঙুল দিয়ে দেখেও দেখছি না? এই মামলার একটা বিষয় বিশেষভাবে লক্ষণীয়, ডিজিটাল ফরেন্সিক এবং সাইবার ক্রাইম ইউনিটের ভূমিকা। অপরাধীরা মেসেজ ডিলিট করেছিল, কল হিস্ট্রি মুছে ফেলেছিল, ভেবেছিল ডিজিটাল প্রমাণ সব ধ্বংস করতে পেরেছে। কিন্তু আধুনিক ফরেন্সিক প্রযুক্তি সেই ডিলিট করার ডেটা উদ্ধার করতে সক্ষম হয়েছে। মোবাইল টাওয়ার লোকেশন ট্র্যাকিং, ডিলিটেড চ্যাট রিকভারি, কল প্যাটার্ন অ্যানালাইসিস, এগুলো মিলিয়ে একটা সম্পূর্ণ ছবি তৈরি হয়েছে। এটা বাংলাদেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর জন্য একটা ইঙ্গিত বটে। কিন্তু প্রশ্ন হচ্ছে, প্রতিটি কেসে কি এই মানবতার তদন্ত হয়, নাকি শুধুমাত্র যেসব কেস গণমাধ্যমের আলোচনায় আসে সেগুলোই এই ধরনের প্রযুক্তি ব্যবহার হয়?
বাংলাদেশে প্রতিদিন অসংখ্য শিশু নির্যাতন এবং হত্যার ঘটনা ঘটে, যেগুলো কখনো সংবাদ শিরোনামে আসে না। সেসব কেসে তদন্তের মান কি, ডিজিটাল ফরেন্সিক ব্যবহার হয় কি, এই প্রশ্নগুলো অত্যন্ত জরুরি। 1 নম্বর আসামি সোহেল রানার আদালতে দোষ স্বীকার করে ক্ষমা চেয়েছেন। এটা মামলার গতিপথের একটা বড় পরিবর্তন আনতে পারে। দোষ স্বীকারের পর সোহেল রানা যদি রাষ্ট্রপক্ষের সাক্ষী হিসেবে কাজ করেন, তাহলে রামিসার মা সহ অন্যান্য আসামিদের বিরুদ্ধে আরও শক্তিশালী প্রমাণ উপস্থাপন করা সম্ভব হবে। কিন্তু প্রশ্ন হচ্ছে, সোহেল রানার এই দোষ স্বীকার কি স্বেচ্ছায়, নাকি বড় মাছকে বাঁচানোর জন্য তাকে বলির পাঠা বানানো হচ্ছে? এই প্রশ্নের উত্তর এখনও স্পষ্ট নয়। তবে আইন বিশেষজ্ঞরা বলছে, দোষ স্বীকারোক্তিমূলক জবানবন্দি যদি ম্যাজিস্ট্রেটের সামনে দেওয়া হয় এবং সেটা স্বেচ্ছায় দেওয়া প্রমাণিত হয়, তাহলে এটা আদালতের শক্তির প্রমাণ হিসেবে গ্রহণযোগ্য হবে। আর এখান থেকেই মামলার আইনি লড়াই আসল অধ্যায় শুরু হতে চলেছে। বাংলাদেশের বিচার ব্যবস্থার উপর মানুষের আস্থা দীর্ঘদিন ধরেই নড়বড়ে। হাই প্রোফাইল কেসে প্রাথমিক ক্ষোভ এবং প্রতিবাদের পর ধীরে ধীরে সব চাপা পড়ে যাওয়ার নজির আছে অনেক। রামিসার কেসে এখন জনগণের আবেগ তুঙ্গে। প্রধানমন্ত্রী আলটিমেটাম দিয়েছে, মিডিয়া ফোকাস করছে, কিন্তু 6 মাস পর, 1 বছর পর মামলা কি তখনও একই গতিতে এগোবে? বাংলাদেশের আদালতে মামলার নিষ্পত্তিতে গড়ে কত সময় লাগে সেটা সবাই জানে। বিচারপ্রার্থী মানুষ বছরের পর বছর আদালতের বারান্দায় ঘুরে ক্লান্ত হয়ে পড়েন। অপরাধীরা জামিন পেয়ে বাইরে ঘুরে বেড়ান। সাক্ষীরা হুমকির মুখে সাক্ষ্য পরিবর্তন করেন। রামিসার কেসও কি এই পরিণতি হবে, নাকি এবার সত্যি ব্যতিক্রম কিছু ঘটবে? এটা এখন মানুষের মনে প্রশ্ন। রামিসার ঘটনা শুধু একটা ক্রাইম কেস নয়, এটা আমাদের সমাজের একটা ভয়ঙ্কর আয়না। পারিবারিক বন্ধন ভেঙে পড়েছে, সন্তানের প্রতি দায়িত্ববোধ কমেছে, ব্যক্তিগত স্বার্থের কাছে রক্তের সম্পর্ক তুচ্ছ হয়ে যাচ্ছে। অর্থ, ক্ষমতা, অবৈধ সম্পর্ক, এগুলো মানুষকে এমন এক জায়গায় নিয়ে যাচ্ছে যেখানে নিজের সন্তানকে হত্যা করাটা সমাধান মনে হচ্ছে। এটা শুধু আইনের ব্যর্থতা নয়, এটা শিক্ষা ব্যবস্থার ব্যর্থতা, সামাজিক মূল্যবোধের পতন, পারিবারিক কাঠামোর ভাঙন এবং সর্বোপরি মানবিক বিবেকের চরম অবক্ষয়। একটা সমাজ যখন এই পর্যায়ে পৌঁছয়, তখন শুধু 1-2 মামলার বিচার করে পরিস্থিতি বদলানো যাবে না। গোড়া থেকে কাজ করতে হবে। কিন্তু সেই কাজ কে করবে, কিভাবে করবে, এই প্রশ্নের উত্তর কারো কাছে আছে বলে মনে হয় না। রামিসার ঘটনায় বাংলাদেশের সামনে কিছু অত্যন্ত অস্বস্তিকর প্রশ্ন রেখে গেছে। একটা সমাজে যখন মায়ের কোলা নিরাপদ থাকে না, তখন শিশুরা কোথায় যাবে? একটা দেশ যখন আইনের প্রয়োগে প্রভাবশালীদের ক্ষেত্রে শিথিল হয়ে যায়, তখন সাধারণ মানুষ বিচার পাবে কোথায়? একটা রাষ্ট্র যখন শুধু প্রতিক্রিয়াশীলভাবে কাজ করে, মানে ঘটনা ঘটলে তারপর নড়াচড়া শুরু করবে, তখন প্রতিরোধ ব্যবস্থা গড়ে ওঠে কিভাবে? প্রধানমন্ত্রী তারেক রহমান 24 ঘন্টার আলটিমেটাম দিয়েছেন। এই 24 ঘন্টা শুধু রামিসার মামলার জন্য গুরুত্বপূর্ণ নয়, এটা বাংলাদেশের বিচার ব্যবস্থার বিশ্বাসযোগ্যতার পরীক্ষা। যদি আলটিমেটাম কার্যকর হয়, তাহলে মানুষ হয়তো বিচার ব্যবস্থার উপর কিছুটা আস্থা ফিরিয়ে পাবে। আর যদি না হয়, তাহলে রামিসার মতো আরও অসংখ্য শিশু অরক্ষিত থেকে যাবে এই সমাজে। পরবর্তী কয়েক ঘন্টায় কি ঘটবে সেটা এখন পুরো দেশ দেখছে। আপনি কি মনে করেন, এই মামলা সত্যিকারের বিচার হবে, নাকি সব আরও চাপা পড়ে যাবে? আপনার মতামত অবশ্যই কমেন্টে জানান।